শহরের বুকে মুষলধারে বৃষ্টি নামছে। জ্যামে আটকে আছে সারি সারি গাড়ি। একটি বিলাসবহুল কালো অডি গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসে আছেন ইরা। পরনে দামি শাড়ি, কানে হীরার দুল, কিন্তু চোখের দৃষ্টি বাইরের বৃষ্টির মতোই ঝাপসা আর উদাসীন। পাশে বসে ল্যাপটপে কাজ করছেন তার স্বামী রাফসান, শহরের নামকরা শিল্পপতি। রাফসান কাজের ফাঁকে একবার ইরার দিকে তাকালেন, একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইরা, তুমি আবার কাঁদছ। আমি তোমায় কি দিইনি বলতো? টাকা, বাড়ি, গাড়ি, সম্মান। তুমি চাইলেই তো আমরা দেশের বাইরে গিয়ে সেটেল হতে পারি। কিন্তু তোমার এই চোখের জল আমি আর সহ্য করতে পারি না। ইরা কোনো উত্তর দিলেন না। কাঁচের ওপাশে বৃষ্টির জলের দিকে তাকিয়ে শুধু বললেন, সব শূন্য লাগে রাফসান। মনে হয় এই বিশাল প্রাসাদে আমি একটা জ্যান্ত লাশ। হঠাৎ গাড়ির কাঁচে একটা মৃদু টোকা পড়ল। ইরা চমকে উঠলেন। কাঁচ নামাতেই দেখলেন বৃষ্টিতে ভিজে জবুথবু ৮-৯ বছরের একটি ছেলে। গায়ে প্লাস্টিকের বস্তা জড়ানো, হাতে কয়েকটা সস্তা প্লাস্টিকের গোলাপ। শীতে ঠকঠক করে কাঁপছে ছেলেটি। ম্যাডাম, একটা ফুল নেবেন? সারাদিন কিচ্ছু খাই নাই, মাত্র ১০ টাকা। চোখ দুটোর দিকে তাকাতেই ইরার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। ওই চোখের দৃষ্টি বড্ড চেনা। এই ভাষা ভাষা চোখ, ভ্রুর বাঁ দিকের ছোট্ট একটা কাটা দাগ, কোথায় দেখেছেন কিনি? ইরা নিজের অজান্তেই ব্যাগ থেকে একটা ১০০০ টাকার নোট বের করে ছেলেটির হাতে দিলেন। ছেলেটি অবাক হয়ে বলল, ম্যাডাম, আমার কাছে তো ভাঙতি নাই। ইরা কাপা গলায় বললেন, রেখে দে বাবা, তুই কিছু খেয়ে নিস। গাড়ি চলতে শুরু করল। ছেলেটি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর গাড়ির ভেতর ইরার দুচোখ বেয়ে নামতে লাগল অঝোর ধারা। পরের দিনগুলো ইরার কাছে অন্যরকম হয়ে গেল। প্রতিদিন বিকেল হলেই তিনি ড্রাইভারকে নিয়ে ওই সিগন্যালে চলে যেতেন। কখনো ছেলেটির জন্য খাবার, কখনো নতুন জামা নিয়ে যেতেন। ছেলেটির নাম আকাশ। একদিন আকাশ হেসে বলল, ম্যাডাম, আপনি রোজ আসেন কেন? আপনার কি কোনো বাচ্চা নাই, তাই আমারে এত আদর করেন? কথাটা তীরের মতো বিঁধল ইরার বুকে। তিনি ডুকরে কেঁদে উঠলেন। আকাশ ঘাবড়ে গিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে ইরার চোখের জল মুছিয়ে দিল। কান্দেন কেন ম্যাডাম? আমি তো এমনি বললাম, আপনি চাইলে আমি আপনার পোলারে মতো থাকুম। রাফসান দূর থেকে এসব খেয়াল করছিলেন। একদিন রাতে তিনি ইরাকে বললেন, রাস্তার একটা ছেলের প্রতি তোমার এত মায়া কেন ইরা? তুমি চাইলে আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারি, কিন্তু এভাবে রোজ রোজ রাস্তায় যাওয়াটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। ইরা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, স্ট্যাটাস দিয়ে কি বুকের আগুন নেতে মেরেছেন? ওই ছেলেটাকে দেখলে আমার মনে হয় আমারই কোনো হারিয়ে যাওয়া অংশ আমাকে ডাকছে। ইরার বাবা ছিলেন শহরের দাপুটে রাজনীতি। ১০ বছর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন ইরা ভালোবাসতেন অয়ন নামের এক সাধারণ মধ্যবিত্ত ছেলেকে। ইরার বাবা এই সম্পর্ক মেনে নেননি। অয়নকে লোক লাগিয়ে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু ততদিনে ইরা অন্তঃসত্ত্বা। বাবার চাপে পড়ে ইরাকে গৃহবন্দী করা হয়। অয়ন একদিন ইরাকে নিয়ে পালিয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মারা যায়, যা আসলে ছিল ইরার বাবারই সাজানো দুর্ঘটনা। অয়নের মৃত্যুর শোকে ইরা মানসিকভাবে ভেঙে পড়েন। কয়েক মাস পর একটি প্রাইভেট ক্লিনিকে ইরার প্রসব বেদনা ওঠে। জ্ঞান ফেরার পর ইরার বাবা এবং মা তাকে জানান, তোর ছেলে মৃত জন্ম নিয়েছে। ও আপদ গেছে, ভালোই হয়েছে। এবার নতুন করে বাঁচতে শেখ। দিনের পর দিন মৃত সন্তানের শোকে ইরা পাথর হয়ে গিয়েছিলেন। এরপর পরিবারের চাপে রাফসানকে বিয়ে করলেও তার ভেতরকার মা তো কোনোদিন মরেনি। একদিন সিগন্যালে আবার বৃষ্টি নেমেছে। আকাশ দৌড়ে ইরার গাড়ির কাছে আসতেই পা পিছলে কাদায় পড়ে গেল। তার শার্টের বোতাম ছিঁড়ে গেল। ইরা গাড়ি থেকে নেমে দৌড়ে গেলেন আকাশকে তুলতে। হঠাৎ তার নজর গেল আকাশের গলায় ঝুলতে থাকা একটি রূপার লকেটের দিকে। লকেটটি অর্ধেক সূর্যের আদলে গড়া। ইরার পৃথিবী যেন ঘুরতে শুরু করল। ঠিক একই রকম একটা লকেট তিনি নিজের হাতে বানিয়ে অয়নকে পরিয়ে দিয়েছিলেন। অয়ন বলেছিল, এই অর্ধেক সূর্য আমার কাছে, আর বাকি অর্ধেক তোমার কাছে। আমাদের সন্তান যেদিন হবে, এই লকেট আমি তাকে পরাব। ইরা পাগলের মতো আকাশের কাঁধ ধরে ঝাঁকিয়ে বললেন, এই লকেট তুই কোথায় পেলি আকাশ? বল, কোথায় পেলি? আকাশ ভয় পেয়ে বলল,
যে বুড়িটা আমারে পালতো সে কইছিল আমি নাকি কুড়ায় পাওয়া পোলা, আমার গলায় নাকি জন্মের সময় থেকেই এইটা পড়ালা ছিল। ইরার বুঝতে আর বাকি রইল না। তার বাবা মা তার সন্তানকে মেরে ফেলেননি, সমাজের লোকলজ্জার ভয়ে তাকে বস্তির এক বুড়ির হাতে তুলে দিয়েছিলেন। তার মৃত সন্তান বেঁচে আছে, আর সে আজ রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করছে। ইরা আকাশকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছেন। এমন সময় পেছন থেকে একটা বেপরোয়া স্পিডের বাইক এসে আকাশকে সজোরে ধাক্কা মারল। আকাশ ছিটকে পড়ল রাস্তার ধারে, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। ইরা চিৎকার করে উঠলেন। রাফসান, যিনি পেছনের গাড়িতেই ছিলেন, দৌড়ে এলেন। রাফসান দ্রুত আকাশকে গাড়িতে তুলে হাসপাতালের দিকে ছুটলেন। হাসপাতালের ইমার্জেন্সিতে থমথমে পরিবেশ। ডাক্তার বেরিয়ে এসে বললেন, পেশেন্টের প্রচুর ব্লিডিং হয়েছে, ওনার ও নেগেটিভ রক্ত লাগবে। এই রক্ত তো ব্যাংকে নেই, আমাদের হাতে সময় মাত্র ২০ মিনিট। ইরা পাগলের মতো এগিয়ে গিয়ে বললেন, আমার রক্ত নিন ডাক্তার, আমার ও নেগেটিভ। ইরা, তুমি মেয়েতে অ্যানিমিক, তুমি রক্ত দিলে তোমার জীবন বিপন্ন হতে পারে। ও আমার ছেলে, আমার নিজের গর্ভের সন্তান। 10 বছর আগে আমার বাবা মা ওকে মৃত বলে রাস্তায় ফেলে দিয়েছিল। আজ নিজের জান দিয়ে হলেও আমি আমার ছেলেকে বাঁচাব। রাফসান স্তব্ধ হয়ে গেলেন, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের করিডোরে ঢুকলেন ইরার বাবা মা। তারা খবর পেয়ে এসেছেন। কি পাগলামি করছিস তুই? একটা রাস্তার ভিখারির জন্য তুই নিজের পরিচয় নষ্ট করবি? রাফসান, ওকে থামাও! ইরা ঘুরে দাঁড়ালেন। 10 বছর ধরে যে মেয়েটি বাবার ভয়ে মাথা নিচু করেছিল, আজ তার চোখে যেন আগ্নেয়গিরি। চুপ করুন আপনি, আপনি আমার ভালোবাসাকে খুন করেছেন, আমার বাচ্চাকে জ্যান্ত কবরে পাঠিয়েছেন, শুধু আপনার নোংরা পলিটিক্স আর স্ট্যাটাসের জন্য। আজ যদি আপনি এক পায়ে গন, আমি পুরো দুনিয়ার সামনে আপনার মুখোশ খুলে দেব। রাফসান, তুমি একটা রাস্তার ছেলেকে নিজের ঘাড়ে চাপাবে? ডিভোর্স দাও এই কলঙ্কিনী মেয়ে! পুরো করিডোর নিস্তব্ধ, সবাই রাফসানের দিকে তাকিয়ে। রাফসান চশমাটা খুলি চোখ মুছলেন, তারপর ধীর পায়ে এগিয়ে গেলেন ইরার বাবার সামনে। চোখে চোখ রেখে অত্যন্ত শান্ত অথচ কঠিন গলায় বললেন, কলঙ্ক কার জানেন? কলঙ্ক আপনার। আপনি নিজের নাতিকে রাস্তায় ফেলে দিয়েছেন। আমি ইরার অতীত জানতাম না ঠিকই, কিন্তু আমি তো ওকে ভালোবেসেছি। আর ভালোবাসা মানে শুধু বর্তমান নয়, ভালোবাসার মানুষের অতীতকেও সম্মান করতে হয়। এরপর রাফসান ইরার পাশে গিয়ে তার হাত শক্ত করে ধরলেন। যাও ইরা, তুমি রক্ত দাও, আমাদের ছেলেকে কিচ্ছু হতে দেব না আমরা। আর মিস্টার চৌধুরী, আজ থেকে আপনার মেয়ের সাথে আপনার সব সম্পর্ক শেষ। আমার স্ত্রী আর আমার ছেলের ধারে কাছেও যেন আপনাকে না দেখি। অপারেশন থিয়েটারে রক্ত দেওয়া হচ্ছে। ইরার রক্তে আবার প্রাণ ফিরে পাচ্ছে আকাশ, নীল। দুদিন পর কেবিনের নরম বিছানায় শুয়ে আছে নীল, আকাশ। তার জ্ঞান ফিরেছে। চোখ খুলতেই দেখল তার মাথার কাছে বসে একজন সুন্দর চেহারার নারী তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আর পায়ের কাছে দাঁড়িয়ে আছেন স্যুট পরা এক সাহেব। নীল দুর্বল গলায় বলল, ম্যাডাম, আমি কি মইরা গেছি? এটা কি বেহেশত? ইরা কান্নায় ভেঙে পড়ে নীলের কপালে চুমু খেলেন। না রে বাবা, তুই মরিসনি, আজ থেকে তোর কোনো কষ্ট নেই, তুই আমার ছেলে, আমার নীল। নীল অবাক হয়ে রাফসানের দিকে তাকালো। রাফসান এগিয়ে এসে নীলের ছোট হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আজ থেকে তোমার ফুল বিক্রির দিন শেষ, এখন থেকে তোমার স্কুলে যাওয়া শুরু। নীল অঝরে কাঁদতে কাঁদতে বলল, আমি জানতাম আমার আসল মা একদিন ঠিক আমারে খুঁজা বাইর করব। 3 বছর পর রাফসানের বিশাল বাড়ির লনে সবুজ ঘাসের উপর খেলছে নীল, পরনে স্কুল ড্রেস। সে এখন শহরের সবচেয়ে ভালো স্কুলের ছাত্র। বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমুক দিচ্ছেন রাফসান আর ইরা। ইরার চোখে আর কোনো শূন্যতা নেই, আছে এক বুক প্রশান্তি। নীল দৌড়ে এসে রাফসানের কোলে ঝাঁপিয়ে পড়ল। বাবা দেখো, আমি আজ স্কুলে ফার্স্ট প্রাইজ পেয়েছি। রাফসান নীলকে বুকে জড়িয়ে ধরে ইরার দিকে তাকালেন। দুজনের চোখেই তখন পূর্ণতার জল। গেটের বাইরে এক মাঝবয়সী মানুষ চুপচাপ দাঁড়িয়েছিল। সে আর কেউ নয়, মাহবুব চৌধুরী। চুলে পাক ধরেছে আরও, চোখের কোণে অনুশোচনার গভীর রেখা। তিনি ধীরে ধীরে গেটের ভেতরে ঢুকলেন। নিরাপত্তারক্ষী কিছু বলতে যাচ্ছিল,
ঠিক তখনই ইরা তাকে দেখতে পেল। মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। মাহবুব চৌধুরীর চোখ নীলের দিকে, সেই নীল যাকে একদিন সমাজের ভয়ে অস্বীকার করা হয়েছিল। তিনি কাঁপা গলায় বললেন, একবার আমার নাতিরে একটু কাছে থেকে দেখার সুযোগ দিবি মা? ইরা চুপ। রাফসান ইরার দিকে তাকালেন। তার চোখে প্রশ্ন নয়, ছিল সমর্থন। নীল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মা, উনি কে? ইরা ধীরে ধীরে নীলের কাঁধে হাত রাখলেন। উনি তোমার নানা। মাহবুব চৌধুরীর চোখ ভিজে উঠল। তিনি মাটিতে বসে পড়লেন প্রায়। আমারে ক্ষমা করো মা, আমি আমার অহংকারের কাছে হেরে গেছিলাম। নীল ছোট ছোট পায়ে এগিয়ে গিয়ে বলল, না কাঁদেন না। ম্যাডাম মানে মা বলে কাঁদলে নাকি বুক ব্যথা করে। সবার মুখে অশ্রু ভেজা হাসি ফুটে উঠল। বাবা, আর কাঁদবেন না, উঠেন। ভুল সবাই করে বাবা, কিন্তু সবাই তা স্বীকার করার সাহস পায় না। সেদিন রাফসানের বাড়ির লনে শুধু একটি শিশুর প্রাইজ উদযাপন হয়নি, উদযাপন হয়েছিল একটি পরিবারের পুনর্জন্ম। ভালোবাসা কখনো হারে না, অহংকার হারায়, ভুল ভেঙে যায়, কিন্তু সত্যিকারের সম্পর্ক ফিরে আসে নিজের ঠিকানায়। একজন মা অপেক্ষা করে, একজন সন্তান বিশ্বাস করে, আর একদিন আকাশ পরিষ্কার হয়। কারণ রক্তের টান হয়তো জন্ম দেয়, কিন্তু হৃদয়ের টান গড়ে তোলে এক চিরস্থায়ী পরিবার।